আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে। শুরুতেই থাকছে শিরোনাম। 2 সপ্তাহের পরও অনিশ্চয়তা কাটেনি মার্কিন নির্বাচনের ফলাফল নিয়ে। ফল চূড়ান্ত করছেন না রিপাবলিকান গভর্নররা। কঠিন পরিস্থিতির পথে দেশ, বললেন বাইডেন। করোনায় ফের রেকর্ড প্রাণহানি। ফাইজারের ভ্যাকসিন মানবদেহে 95% কার্যকর। প্রবীণদের ক্ষেত্রেও অক্সফোর্ড টিকার সমান সাফল্য। রাজতন্ত্রের প্রভাব কমানোর প্রস্তাব খারিজ হয়ে গেল থাইল্যান্ডের পার্লামেন্টে। নতুন করে বিক্ষোভের ডাক গণতন্ত্রপন্থীদের। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাজ। যুক্তরাষ্ট্রে নির্বাচনের 2 সপ্তাহ পার হলেও এখনই রাজ্যভিত্তিক চূড়ান্ত ফল ঘোষণা করতে নারাজ রিপাবলিকান গভর্নররা। যদিও নিরীক্ষায় ভোট জালিয়াতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। নির্বাচনী কর্মকর্তারা বলছেন পুনরায় ভোট গণনাতেও এগিয়ে রয়েছেন বাইডেন। তবে ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপ দেশকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। জর্জিয়ায় ভোট পুনর্গণনার মধ্যেই রাজপথে ক্ষিপ্ত ট্রাম্প সমর্থকরা। প্রেসিডেন্টের মতোই ভোট কারচুপির অভিযোগ তাদেরও। প্রাথমিক ফলাফল অনুসারে এই রাজ্যে 14,000 ভোটের ব্যবধানে জয়ী বাইডেন। অর্ধকোটি ভোট পুনর্গণনা হলেও ফল পাল্টানোর আভাস নেই। জর্জিয়ায় হাজারো ভোট জালিয়াতির ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ভুল তথ্য আছে। প্রতিটি বৈধ ভোটের গণনা নিশ্চিতে নিরীক্ষাও হয়েছে। প্রায় সব ভোট দ্বিতীয়বার গোনা শেষ। তাতেও এখন পর্যন্ত 13,000-এর মতো ভোটে বাইডেন এগিয়ে আছেন। 8 ডিসেম্বরের মধ্যে ফলাফল চূড়ান্ত করতে হবে সব রাজ্যকে। তবে মিশিগান, পেনসিলভানিয়া সহ কয়েকটি রাজ্যে ফলাফল পাল্টানোর আশায় আদালতের দ্বারস্থ হয়েছে ট্রাম্পের প্রচারণা শিবির। জালিয়াতির প্রমাণ না থাকলেও চূড়ান্ত ফল ঘোষণা পেছাতে চায় রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্যগুলো। অ্যারিজোনার নির্বাচনী ব্যবস্থা সারা দেশে সবচেয়ে সেরা, কিন্তু তাও আইনের দ্বারস্থ হওয়ার অধিকার সবারই আছে। তাই আদালতের সিদ্ধান্ত আসার আগে এ রাজ্যে বাইডেনকে জয়ী ঘোষণায় আরেকটু অপেক্ষা করতে চায়। ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপে রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়ছে অভিযোগ নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের। নির্বাচনের চূড়ান্ত বিজয়ের নাম ঘোষণায় প্রশাসনের ব্যর্থতা বড় সমস্যা, কারণ এর ফলে আরো অনেক বড় সংকট তৈরি হচ্ছে যা চাইলে এড়ানো যেত। ভ্যাকসিন এলেও তা বন্টনে কোনো পরিকল্পনা নেই। এ কাজ আটকে থাকা মানে আরো বিপুল প্রাণহানি। ভোট জালিয়াতির অভিযোগ নিয়ে সামাজিক মাধ্যমে সোচ্চার থাকলেও নির্বাচনের পর থেকে প্রশাসনিক কাজে দেখা মিলছে না ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন গণমাধ্যম বলছে বিশ্বের শীর্ষ 7 অর্থনীতির রাষ্ট্রপ্রধানদের সম্মেলন নিয়েও কোনো পরিকল্পনা নেই তার। নুজহাত কামাল, যমুনা নিউজ। আইএস নির্মূল অভিযানে 1400-র মতো বেসামরিক মানুষের প্রাণহানির তথ্য স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। বুধবার অনুসন্ধানী সংস্থা এয়ারওয়ার্স প্রকাশ করে এই বিষয়ে একটি প্রতিবেদন। তাতে 2014 থেকে 2019 সালের মধ্যে ইরাক ও সিরিয়াতে চালানো অভিযানের তথ্য তুলে ধরা হয়। মার্কিন বাহিনী দাবি 341টি বেসামরিক হামলার ঘটনা লিপিবদ্ধ করা রয়েছে। কিন্তু এয়ারওয়ার্সের অনুসন্ধানী তথ্য অনুসারে মার্কিন অভিযান ছিল আরও বেশি, যাতে মোট প্রাণ হারিয়েছেন 8 থেকে 13,000-এর ওপর বেসামরিক নাগরিক। ফলে ক্ষমা প্রার্থনা এবং ক্ষতিপূরণ দিতে যুক্তরাষ্ট্রকে বাধ্য করার পথ পরিষ্কার হলো। এদিকে আফগান যুদ্ধে অবৈধভাবে 39 জন বেসামরিক নাগরিককে হত্যার দায় স্বীকার করল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ন্যাক্কারজনক এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করে দেশটির প্রতিরক্ষা বাহিনী। 4 বছরের তদন্ত শেষে রিপোর্ট প্রকাশ করে অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী ADF। দাবি 300 প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে প্রমাণিত হলো এই অভিযোগ। 2009 থেকে 2013 সাল পর্যন্ত কারাবন্দী কৃষক ও সাধারণ আফগানদের হত্যার অভিযোগ ওঠে সেনাদের বিরুদ্ধে, যাদের মধ্যে বর্তমানে 19 জন সামরিক বাহিনীতে কর্মরত আছেন। বাকি 6 জন নিয়েছেন অবসর। দেশের সর্বোচ্চ আইন অনুসারে তাদের বিচারের মুখোমুখি করার নিশ্চয়তা দিয়েছে অস্ট্রেলিয়া। আবারও করোনায় রেকর্ড মৃত্যুর ঘটনা ঘটল। বুধবারও প্রায় 11,000-এর মতো মানুষের মৃত্যু দেখেছে বিশ্ব। ফলে মোট প্রাণহানি 13,57,000 ছুঁই। নতুন 6,11,000-এর বেশি মানুষের শরীরে পাওয়া গেছে কোভিড-19-এর উপস্থিতি। মোট সংক্রমিত 5,66 লাখের ওপর। জুলাইয়ের পর প্রথম একদিনে 2,000-এর মতো মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি 2,56,000-এর বেশি। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 750-এর বেশি মানুষ মারা গেছে ব্রাজিল আর ইতালিতে।
ফাইজার এবং বায়োএনটেকের ভ্যাকসিন মানবদেহে ৯৫% কার্যকর। বিভিন্ন দেশে ৪৩,০০০ মানুষের উপর পরীক্ষার পর প্রকাশিত হলো এই তথ্য। এর আগে মডার্না দাবি করে তাদের প্রতিষেধক ৯৪% বেশি কার্যকর। বিশেষজ্ঞদের মত, প্রতিযোগিতামূলক বাজারে দ্রুত সময়ে ভ্যাকসিন আনতে গেলে ঝুঁকির সম্ভাবনা রয়েছে। চলতি বছরের মধ্যে করোনার ভ্যাকসিন বাজারে ছাড়তে চায় বিশ্বের নামিদামি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এই দৌড়ে এগিয়ে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ব্রিটেন সহ বিভিন্ন দেশের 18টি কার্যক্রম। এর মধ্যে চূড়ান্ত ধাপে থাকা ফাইজার এবং বায়োএনটেকের ভ্যাকসিন মানব শরীরে ৯৫% কার্যকর বলে দাবি করা হয়। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই দ্রুত অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম তাদের টিকা। এর আগে মডার্নাও দাবি করে তাদের ভ্যাকসিনের কার্যকারিতা ৯৪.৫%। আমার মনে হয় ভ্যাকসিন আবিষ্কারে ফাইজার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অ্যান্টিবডি তৈরির দিকে, কারণ স্পাইক প্রোটিনের নির্দিষ্ট অংশ ব্যবহার করা হয়েছে যা শরীরের অ্যান্টিবডি তৈরির মাধ্যমে ভাইরাসকে প্রতিহত করতে সহায়তা করবে। রাশিয়া বলছে সীমিত ব্যবহারের অনুমোদন পাওয়া তাদের স্পুটনিক 5-এর উৎপাদন কার্যক্রম শুরু হচ্ছে ভারত, চীন এবং ব্রাজিলে। এ নিয়ে কাজ করছে ব্রিক্স সদস্যের দেশগুলো। মহামারী মোকাবেলায় ব্রিক্স সদস্যের দেশগুলো খুব দ্রুত ঐক্যবদ্ধভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। চুক্তি অনুসারে ভারত এবং ব্রাজিলের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আমাদের স্পুটনিক 5 ভ্যাকসিন তৈরি করবে, এমনকি চীন উৎপাদন করবে এই প্রতিষেধক। শুধু নিজেদের জন্যই নয়, তৃতীয় পক্ষকেও দেবে তারা। চীনও দাবি করছে তাদের সিনোভ্যাক কোম্পানির ভ্যাকসিন মানব শরীরে নিরাপদ এবং কার্যকর। বিশেষজ্ঞরা বলছেন প্রতিযোগিতামূলক বাজারে ঝুঁকির সম্ভাবনা বেশি। কোনোভাবেই ভ্যাকসিন উৎপাদন এবং বন্টনের ইস্যুটি রাজনৈতিকভাবে দেখার সুযোগ নেই, তবে প্রতিষ্ঠানগুলোর নজর রয়েছে আর্থিক মুনাফার দিকে, তাই ঝুঁকির সম্ভাবনাও বেশি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অবশ্যই সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে। মার্কিন প্রতিষ্ঠান ফাইজার জানায় সব ঠিক থাকলে চলতি বছরের মধ্যে ৫ কোটি ডোজ তৈরি করবে তারা। আগামী বছরের মধ্যে ১৩০ কোটি ডোজ বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। বয়স্ক করোনা রোগীদের ক্ষেত্রে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। মেডিকেল জার্নাল ল্যান্ডসেটে প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা জানিয়েছেন, দ্বিতীয় দফা পরীক্ষামূলক ট্রায়ালে এই সাফল্য এসেছে। প্রতিবেদনে বলা হয় ৫৬০ জন প্রবীণ স্বেচ্ছাসেবীর উপর প্রয়োগ করা হয়েছিল এই টিকাটি, যাদের সবার বয়সই ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। তৃতীয় দফা ট্রায়ালের সময়ও তারা সবাই ছিলেন সুস্থ সবল। গবেষকরা বলছেন ১৮ থেকে ৫৫ বছর বয়সী স্বেচ্ছাসেবীদের শরীরে যে কোভিড-১৯ প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলেছে ভ্যাকসিনটি, একই সাফল্য মিলেছে সর্বোচ্চ ঝুঁকিতে থাকা প্রবীণদের ক্ষেত্রেও। সংবিধান সংশোধনের প্রস্তাব খারিজ হয়ে গেল থাইল্যান্ডের পার্লামেন্টে। ফলে রাজতন্ত্রের প্রভাব কমানো এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য বিরোধীদের দাবি নাকচ হয়ে গেল। রাজধানীতে ব্যাপক বিক্ষোভ সমাবেশের মধ্যেই বুধবার গভীর রাতে হয় এই ভোটাভুটি। ফলে নতুনভাবে বিক্ষোভের ডাক দিয়েছে গণতন্ত্রপন্থীরা। কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীও। সংবিধান পুনর্লিখন ও রাজতন্ত্রের প্রভাব কমানো নিয়ে পার্লামেন্টে বিতর্ক চলছে সোমবার থেকেই। অধিবেশনের পুরোটা সময়ই উত্তেজনা ছিল পার্লামেন্টের বাইরে। দুদিন বিতর্কের পর বুধবার গভীর রাতে ভোটাভুটি হয় সংবিধান সংশোধন প্রশ্নে। ৭টি সংশোধনীর ৫টি নাকচ করে দেন আইন প্রণেতারা। যে দুটি সংশোধনী পাশ হয়েছে তাতে বড় কোনো পরিবর্তনের প্রস্তাব ছিল না। সংবিধানের ৭ম সংশোধনী প্রস্তাব রাজতন্ত্রের সংস্কার পেয়েছে ২১২ বনাম ২০৯ ভোট। পাশের জন্য প্রয়োজন ৩৬৬ ভোট। কেবল রাজতন্ত্রের ওপর প্রভাব ফেলবে না এমন দুটো সংশোধনী গৃহীত হয়েছে। ২০১৯-এর বিতর্কিত নির্বাচনে জয়ী এমপিরা গণতন্ত্রপন্থীদের দাবি মানবেন না, সেটা অনুমিতই ছিল। তবু ভোটাভুটির পর নতুন করে বিক্ষোভ শুরু করে বিরোধীরা। বিক্ষোভে হামলার প্রতিবাদে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করে গণতন্ত্রপন্থীরা। শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন চালাচ্ছিলাম, পুলিশ হঠাৎই সহিংস হয়ে উঠল। অথচ উগ্রপন্থা অবলম্বন করছে ইয়েলো শার্টধারীরা। তাদের ব্যাপারে নিশ্চুপ রাষ্ট্রযন্ত্র। সরকারের অনৈতিক আচরণ সইতে না পেরে বিক্ষোভে সামিল হওয়া, কারণ সবার কাছেই স্পষ্ট পক্ষপাতিত্ব চলছে থাইল্যান্ডে।
অবশ্য পুলিশের দাবি সহিংসতা নিয়ন্ত্রণেই শক্ত অবস্থানে গিয়েছিল তারা। গোলাগুলির সাথে জড়িতদের সন্ধানেও চলছে তদন্ত। সহিংসতা চলাকালে কে বা কারা গুলি ছুড়েছিল সেটা এখন অনিশ্চিত। সিসিটিভি ফুটেজ দেখে চলছে তদন্ত। তবে রাবার বুলেট বা গুলি চালায়নি পুলিশ। ব্যারিকেড ভাঙার কারণে শুধু জল কামান ও কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ঠেকানো হয়েছে। সেক্ষেত্রে যারা আইন লঙ্ঘন করেছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী প্রয়ুত চান-ওচা হুঁশিয়ারি দিয়েছেন, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর হবে সরকার। মৌলি ইসলাম, যমুনা নিউজ। অবৈধ ইসরায়েলি বসতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সফরের বিরোধিতায় অবরুদ্ধ পশ্চিম তীরে বিক্ষোভ করেছেন হাজারো ফিলিস্তিনি। ক্ষুব্ধ ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণে সিলমোহর দিতেই পম্পেওর এই সফর। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতিমালা লঙ্ঘন করলেও ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ভাবে না ট্রাম্প প্রশাসন। ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান উপত্যকাতেও পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার। চলমান সেনা অভিযানে ভয়াবহ মানবিক সংকটে ইথিওপিয়ার টাইগ্রে। এরই মধ্যে এই এলাকাটি ছেড়ে সুদান সীমান্তে আশ্রয় নিয়েছেন প্রায় 50,000-এর বেশি মানুষ। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, করোনা সংকটের মধ্যে হতাহতদের চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তারা। সেনা অভিযানে পরিবারের সদস্যদের হারানোর পর এখন অনেকটা বাকরুদ্ধই নারী। আমার মাকে চোখের সামনে হত্যা করেছে ওরা। বাকি ভাই বোন কোথায় আছে জানি না। কয়েকদিনের সংঘাতে সুদান সীমান্তে ঢল নেমেছে ঘরছাড়া মানুষের। এখন পর্যন্ত ভিটেমাটি ছেড়েছেন 1.5 লাখ মানুষ। সংঘাত কবলিত টাইগ্রে অঞ্চলের অবস্থান সুদান ও ইরিত্রিয়া সীমান্তে। আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী TPLF এর বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর পাশের দেশে পালাচ্ছেন টাইগ্রের সাধারণ মানুষ। গুলি করে ধারালো অস্ত্র দিয়ে যেভাবে পারছে মানুষকে হত্যা করছে। 3 দিন ধরে পালিয়ে বেড়ানোর পর এখানে আশ্রয় নিয়েছি। সংঘাতে হতাহতদের চিকিৎসার ব্যবস্থা করছি আমরা। তবে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে করোনার প্রকোপ। একদিকে সীমিত সরঞ্জাম দিয়ে আহতদের চিকিৎসা করতে হিমশিম খেতে হচ্ছে, অন্যদিকে চিকিৎসা নিতে আসা বেশ কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কাও দেখা দিয়েছে। এদিকে বিদ্রোহী গোষ্ঠী TPLF-কে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে ইথিওপিয়ার 76 কর্মকর্তার বিরুদ্ধে। তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আবিই সরকার বলছে 2-1 দিনের মধ্যেই অভিযান শুরু হবে টাইগ্রের প্রাদেশিক রাজধানী মেকেলে অভিমুখে। এদিকে ইথিওপিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেছে দুই প্রতিবেশী ইরিত্রিয়া এবং মিশর। সহিংসতা ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানান দেশ দুটির নেতারা। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। আইনের অপপ্রয়োগ এবং পেশিশক্তির মাধ্যমে হংকংয়ের গণতন্ত্রপন্থীতে দমানোর চেষ্টা করছে চীন, এমন অভিযোগ যুক্তরাষ্ট্রসহ 5 পশ্চিমা দেশের। জাতীয় পরিষদে গণ্ডগোলের অভিযোগে বুধবারই 3 সাবেক আইন প্রণেতা গ্রেফতার হন। গেল সপ্তাহে নতুন আইনের আওতায় 6 এমপিকে অযোগ্য ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক পথ বন্ধ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে চীন সমর্থিত হংকং প্রশাসন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের পক্ষ থেকে জানানো হয় এই নিন্দা। দাবি, এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। অ্যাভাটার ক্লিফ বিশ্বের সবচেয়ে উঁচু আউটডোর লিফট। মাত্র 88 সেকেন্ডে আরোহীরা পৌঁছে যাবেন 1000 ফুট উঁচুতে। পাহাড় চূড়োই লিফটের বদলে হেঁটে যেতে লাগে কমপক্ষে 3 ঘন্টা। চীনের পর্যটন খাতে করোনার বিধিনিষেধ উঠে যাওয়ায় প্রতিদিন প্রায় 8000 মানুষ উঠছেন এই লিফটে, যা আগে ছিল গড়ে 14,000-এর বেশি। 2009 সালে জেমস ক্যামেরনের অ্যাভাটার সিনেমার শুটিং হয়েছিল এই পার্কটিতে। আর সে কারণেই পর্যটকদের কাছে এই অঞ্চলটি বেশ জনপ্রিয়। প্রচণ্ড খরা থেকে নিস্তার এবং বৃষ্টির জন্য সৌদি আরব জুড়ে আজ মুসল্লিরা পড়লেন ইস্তিসকা নামাজ। আল্লাহর দরবারে করা হয় বিশেষ মোনাজাত। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, سبح اسم ربك الأعلى الذي خلق فسوى الله أكبر سمع الله لمن حمده الله
أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله। এই ছিল আজকের যমুনা আই ডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।